শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব রাশিয়ার গভীরে হামলার পরিকল্পনা করছে ইউক্রেন, অভিযোগ জেলেনস্কির। এরপরে রয়েছে আল আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল, নৈপথ্যে রয়েছে কি। সর্বশেষ জানিয়ে দিব এসসিও সম্মেলনে যেসব সতর্ক বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। সোমবার 1 সেপ্টেম্বর সকালে ইয়েমেনি সেনাবাহিনী এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ। বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বলছে, আমরা উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাঙ্কারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গাজায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধা এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রু কর্তৃক সংগঠিত গণহত্যা এবং অবরোধের প্রতিক্রিয়ায় এবং লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচলের উপর অব্যাহত নিষেধাজ্ঞার উপর জোর দেওয়ার জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী নৌবাহিনীর উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছে। তিনি বলেন, এই অভিযানে সরাসরি জাহাজকে লক্ষ্য করা হয়েছে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, যুদ্ধের সমাপ্তি এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর থেকে অবরোধ তুলে নেওয়া ছাড়া এসব অভিযান কখনোই থামবে না। এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, সৌদি আরবের লোহিত সাগর বন্দর শহর ইয়ানবুর দক্ষিণ পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে রাশিয়ার গভীরে হামলার পরিকল্পনা করছে ইউক্রেন, জানিয়েছে জেলেনস্কি। ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রোববার তিনি বলেছেন, প্রতিরক্ষার জন্য সর্বপ্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নতুন আঘাতের পরিকল্পনা ঠিক করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কির সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা ইউক্রেনের প্রতিরক্ষার জন্য যেভাবে প্রয়োজন সেভাবেই সক্রিয় অভিযান চালিয়ে যাব এবং আমাদের বাহিনী ও সরঞ্জাম প্রস্তুত রয়েছে, নতুন আঘাত ও পরিকল্পনায় রয়েছে। এদিকে ক্রেমলিন বলছে, ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় ইউরোপীয় শক্তিগুলোর বাধা দিচ্ছে। তবে কিয়েভ শান্তি আলোচনায় প্রস্তুতির কোনো ইঙ্গিত না দেওয়া পর্যন্ত রাশিয়া সামরিক অভিযান চালিয়ে যাবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেন, ইউরোপীয় যুদ্ধপন্থীরা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। আমরা রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে প্রস্তুত, কিন্তু কিয়েভের পক্ষ থেকে কোনো সাড়া নেই, তাই বিশেষ সামরিক অভিযান চলবে। মার্কিন তথ্য অনুযায়ী 2022 সালে এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 12 লাখ মানুষ নিহত এবং আহত হয়েছেন। বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড। ইউরোপীয় শক্তিগুলো বলছে, পুতিন আসলে শান্তি চায় না। তিনি বারবার আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও দখল করা কোনো অঞ্চল ছাড়তে রাজি নয়। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বৌলুসভ শুক্রবার জানিয়েছেন, ইউক্রেনে রুশ সেনাদের অগ্রযাত্রার গতি বেড়েছে। বছরের শুরুর দিকে 300 থেকে 400 বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণে নেওয়া গেলেও বর্তমানে তা বেড়ে 600 থেকে 700 কিলোমিটারে পৌঁছেছে। এদিকে আল আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল, নৈপথ্যে রয়েছে কি। ফিলিস্তিনি প্রশাসনের দাবি, দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে ইসরায়েল গোপনভাবে খনন চালাচ্ছে এবং মুসলমানদের প্রাচীন ইসলামিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করা হচ্ছে। তারা বলছে, এই কাজের মাধ্যমে শহরে ঐতিহাসিক এবং ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং আল আকসাকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসার নিচে ইসরায়েল বেআইনিভাবে খনন চালানোর ভিডিও ফাঁস হয়েছে। জেরুজালেমের গভর্নরেটের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েল ওমাইরা যুগের ইসলামী নিদর্শন ধ্বংস করেছে, যা মুসলিমদের এই স্থানের ন্যায্য মালিকানার প্রমাণ। ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, খননের মাধ্যমে টেম্পল মাউন্ট বর্ণনা জোরদার করতে এবং ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার পরিকল্পনা করছেন। গভর্নরেট সতর্ক করে দিয়ে আরও জানিয়েছে, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে গোপনে এই খনন কাজ করা হচ্ছে। এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে।
বিবৃতিতে অভিযোগ করা হয় এসব খননের মাধ্যমে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের পরিকল্পনায় নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে। গভর্নেট, আন্তর্জাতিক মহল, জাতিসংঘ ও তার সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো অবিলম্বে হস্তক্ষেপ করে এসব লঙ্ঘন বন্ধ করা এবং দখলদার ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন। যদিও ফিলিস্তিনিরা সুনির্দিষ্ট খননস্থলের উল্লেখ করেননি, তবে ইসরায়েল বহু বছর ধরেই আল আকসার নিচে সুড়ঙ্গ খুঁড়ছে। ফিলিস্তিনিদের মতে এসবই পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক আইন অনুসারে আল আকসা মসজিদের তত্ত্বাবধানে একমাত্র অধিকার জর্দান পরিচালিত জেরুজালেম এন্ডাউন্টমেন্ট কাউন্সিলের। 2013 সালের মার্চে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর এক চুক্তি স্বাক্ষর করেন। এতে জেরুজালেম সহ ফিলিস্তিনের সব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ এবং প্রতিরক্ষার দায়িত্ব জর্দানকে অর্পণ করা হয়। আল আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা একে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করেন। ইহুদিবাদীদের দাবি এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। পরে 1980 সালের দিকে তারা পুরো শহরটিকে সংযুক্ত করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি। এদিকে SCO সম্মেলনে যেসব সতর্ক বার্তা দিলেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব পরিসরে বুলিং আচরণ এবং হুমকিপূর্ণ কূটনৈতিক আচরণের সমালোচনা করেছেন। তিনি বলেন, ন্যায় ও সুবিচারের প্রতি অটল থাকা উচিত। স্নায়ুযুদ্ধের মানসিকতা, অঞ্চলভিত্তিক সংঘাত এবং হুমকিপূর্ণ কূটনৈতিক আচরণের বিরোধিতা করতে হবে। 1 সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে শুরু হওয়া আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে শি জিনপিং এই সতর্ক বার্তা দেন। এ সময় সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO নামক 2 দিনের এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোর মধ্যে স্থায়ী সদস্য হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ। এছাড়া পর্যবেক্ষক বা ডায়ালগ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে 16টি দেশ। যদিও চীন ও রাশিয়া মাঝে মধ্যেই SCO-কে ন্যাটো সামরিক জোটের বিকল্প হিসেবে তুলে ধরেছেন। সম্মেলনে শি জিনপিং তার বক্তব্যে বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল এবং জড়িত হয়ে উঠেছে। সদস্য রাষ্ট্রগুলোর সামনে নিরাপত্তা এবং উন্নয়নের চ্যালেঞ্জ আরও জটিল হয়ে গেছে। তিনি বলেন, পেছনে ফিরে দেখলে অশান্ত সময় সত্ত্বেও আমরা সাংহাই স্পিরিট প্রয়োগ করে সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতের দিকে তাকালে যখন বিশ্ব অস্থিরতা এবং রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের সাংহাই স্পিরিট অনুসরণ করতে হবে এবং বাস্তবতায় দৃঢ় থাকতে হবে, অগ্রসর হতে হবে এবং সংগঠনের কার্যক্রম আরও উন্নত করতে হবে। শি জিনপিং বলেন, চীন SCO এর সব পক্ষের সাথে কাজ করে আঞ্চলিক নিরাপত্তা ফোরামের নতুন স্তরে নিয়ে যেতে চায় এবং একটি নতুন বৈশ্বিক নিরাপত্তা আমাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ করেন, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।